উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জুমা বিশেষ মোনাজাতে শরীক হন মুসল্লিরা। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করেন। আবু সাইদপুর রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে কোমলমতি শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় সারা দেশের মতো বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর নিহতদের রুহের মাগফিরাত কামনা ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ তাআলা প্রত্যেক শিশুকে এবং প্রত্যেক শিশুর পিতামাতাকে এই ধৈর্য সহার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এই জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা জানান, মাইলস্টোনের ঘটনায় পুরো বিশ্ব হতবাক, আর যেন কোনো পিতামাতার কোল এভাবে খালি না হয়। মাইলস্টোনে যারা বিমান ধসে মারা গেছে তাদের জন্য আমরা এতটুকুই করতে পারি, আমরা যে জায়গায় আছি ওদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ঘটছে আমাদের দেশে, এটার সঠিক তদন্ত হওয়া দরকার এবং ট্রেনিং বিমান ওই কুয়াকাটার ওইদিকে অথবা কক্সবাজার ওইদিকে জনমানবহীন জায়গার দিকে যেন এই জাতীয় বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এটা হইলো দেশবাসীর পক্ষ থেকে দাবি। মাইলস্টোনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান আগত মুসল্লিরা। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। ঢাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী সহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যু ও আহতের ঘটনায় গোটা জাতির হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালি ইসলামী ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ জুমার নামাজের পর উপজেলার সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মুসল্লিরা অশ্রুসিক্ত হৃদয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির আরও বেশ কিছু ঝরে যাওয়া ফুলের মতো দেশবাসীকে আবেগে ভাসিয়ে ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হল 9 বছরের রাইসা মনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ছাত্রী রাইসা বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার শোকাবহ পরিবেশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আর কোনোদিন ফিরবে না ছোট্ট রাইসা মনি। সে ফিরেছে এবার হাসপাতালের মর্গ থেকে মা বাবার হাত ধরে গ্রামের পথে, যেখানে তার বয়স থেমে থাকবে 9 বছরেই। ঢাকার ইটপাথরের শহরে ভর্তি হয়েছিল মাইলস্টোন স্কুলে। স্বপ্ন ছিল ডাক্তার হবে, প্রাণ বাঁচাবে মানুষের। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিমান বাহিনীর ফাইটার জেট থেকে ছড়িয়ে পড়া আগুনে। 3য় শ্রেণীর সেই মিষ্টি মেয়েটি আর কোনোদিন ক্লাসে বসবে না, না কোনো পিকনিকে যাবে, না কোনো শিক্ষা ভ্রমণে। রাইসার বড় বোন সিনথিয়া জানাচ্ছিলেন সেদিনের ভয়াবহতার কথা। যেখানে ঘটনাটা ঘটছে দিকে যে হচ্ছে তার বাম সাইডে আমার বোনের ক্লাসরুম ছিল এবং যেখানে পুরো ছারখার হয়ে গেছে। রাইসার বাবা শাহাবুল শেখ বলছিলেন মৃত্যু ফিরে পাওয়ার কথা। আল্লাহর উপর আমারই যে আমি ওই কোনো বানানা বলছে আবার আনার জন্য আমি যাই আর আনতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানালেন প্রশাসনের পক্ষ থেকে সমবেদনার কথা। প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে রাইসার মরদেহ নেওয়া হয় ফরিদপুরের বাজরা গ্রামে। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। গ্রামের মানুষ অপেক্ষায় ছিল তাকে একবার দেখার জন্য। চারিদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ আর বুক ভাঙা হাহাকার। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। এই মর্মাহত পরিবারের সকল মা বাবা এবং ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাইসার মা ভেঙে পড়ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। মেয়ের মুখ মনে পড়লেই শোকের ছায়া পুরো মুহূর্ত একটি পরিবার নয়, ভারী করে তুলেছে পুরো গ্রামকেও। রাইসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে।
শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে চুয়াডাঙ্গা শহরের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের মেয়ে মাহিয়া তাসনিম। শুক্রবার তার মরদেহ দাফন করা হয়েছে নানার বাড়ির গ্রাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে। পরিবারের সম্মতিক্রমে নানার বাড়িতে গ্রামে চির সমাহিত হল মেধাবী তাসনিম। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের সাথে মেহেরপুরের নজরুল ইসলামের মেয়ে আফরোজা আক্তারের বিথির বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। দুই কন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের সূত্রে দুবাই বসবাস করতেন মোহাম্মদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ। স্বপ্ন ছিল বড় মেয়েকে নিজের মতো বুয়েট প্রকৌশলী বানাবেন, কিন্তু নিয়তি বড়ই নির্মম। মেধাবী তাসনিম সেদিন কোচিং করতে শ্রেণীকক্ষে ছিল। বিমান দুর্ঘটনায় তার শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার তার মৃত্যু হয়। দাদার এদের সম্পর্কটাই একটু আলাদা, সবসময় যেন খোলামেলা আনন্দ উৎফুল্ল থাকার মতো থাকতাম, কিন্তু সেই আনন্দটুকু আজ হারিয়ে গেল। এনসিপি 5ই আগস্ট গণভবনে গিয়েছিল যে লক্ষ্যে মার্চ টু ঢাকা করে হয়েছে, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, বিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উত্থান করা হয়েছে। এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি এনেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। গত 17 দিনে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 12.10%। কমেছে জাহাজের গড় অবস্থান 10 ঘন্টা পর্যন্ত। শুক্রবার বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শনে এসে সব তথ্য জানান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। গত 7 জুলাই এনসিটির দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড প্রতিদিন গড় 3250 TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করছে। এ সময় 30টি জাহাজের কন্টেইনার লোড আনলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। নৌ উপদেষ্টা বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মানের অপারেটর দরকার। পাশাপাশি বন্দরের ট্যারিফ 30% বাড়ানো নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সরকারের রাজস্ব যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা ও সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এনবিআর। তিনি আরও বলেন, কাস্টমস ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। সেই সাথে ব্যবসায়ীরা যাতে আরও দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। রাষ্ট্রীয় কোষাগারের অর্থের মালিক কিন্তু আপনি, আমি, সবাই। 18 কোটি জনগণ এই অর্থের মালিক। আপনি যদি রাষ্ট্রীয় কোষাগারকে ঠকান, রাষ্ট্রকে ঠকান, এর মানে রাষ্ট্রের 18 কোটি মানুষকে আপনি ঠকালেন। তো এইটাও আপনারা যাতে না করেন, তারও আমরা এক্সাম্পলারি অ্যাকশন আমরা ডেফিনেটলি রাখবো। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, কখনো কখনো মাঝারি ও ভারী বর্ষণ সহ দমকা হাওয়া বইছে। উত্তাল রয়েছে মেঘনা নদীর পানি। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ভোলার অভ্যন্তরীণ 10টি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আতঙ্ক রয়েছে ভোলার চরফ্যাশন, মনপুরা, চরপাতিল,
চর নিজাম সহ নিম্ন অঞ্চলের মানুষগুলো। স্বাভাবিকের চেয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলে প্লাবিত হতে পারে এই সমস্ত অঞ্চল। আতঙ্কিত রয়েছে বেড়িবাঁধ এলাকার মানুষও, তবে এখনো পর্যন্ত কোথাও কোনো বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়নি। গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করা সেই দুর্বৃত্তের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারীর মানসিক সমস্যা ছিল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীর প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে। তার পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম গতকাল সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয়। এ সময় খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহারায় রাখে। 10 ঘন্টা পর আজ সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে। গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার 2 ইউনিয়ন থেকে 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ির এলাকায় একটি বাইধ জমিতে জাকির হোসেন নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। অন্যদিকে গত রাতেই ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিল থেকে আনুমানিক 32 বছর বয়সী এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মরদেহটি বিলে ভাসমান অবস্থায় ছিল বলে জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে 2টি মৃত্যুর রহস্যজনক মনে করছে। একজনের পরিচয় পাওয়া গেলেও আর একজনের পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি পুকুরে গোসল করতে নেমে শাহিন নামের এক যুবক নিখোঁজ হয়েছে। সকালে সরকারি মুড়াপাড়া কলেজ জমিদার বাড়ি পুকুরে মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত শাহিন মৃত ইদ্রিস আলীর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও নারীসহ 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনশি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কালাম মাতব্বর, মিলন মাতব্বর, মনু মাতব্বর, লাকি বেগম, পারুল বেগম ও খাদিজা আক্তার। দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসত বাড়িতে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগজিন, একটি কাটার রাইফেল, 125 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় 5টি মোবাইল ফোন ও ল্যাব। আটক করা হয় 3 নারী সহ 6 জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল সমূহ এবং আটক ব্যক্তিগণকে আমরা মাদারীপুর থানায় সোপর্দ করব এবং তারপরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নারী ও শিশুসহ 21 জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক 5 জন পুরুষ ও 5 জন নারী এবং 11 জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:15টার দিকে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকায় 1116 মেইন পিলার দিয়ে সব রোহিঙ্গাকে পুশিন করে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে রাখে। পুশিনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39-এর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে মধ্যনগর উপজেলার মাঝের ছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28-এর বিজিবির
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঙাল ভিটা বিওপি কর্তৃক অভিযান চালিয়ে 712 পিস ভারতীয় শাড়ি, 20 পিস লেহেঙ্গা ও 1200 গজ থান কাপড় জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,51,58,000 টাকা। এদিকে জব্দকৃত এসব চোরাই পণ্য সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। খুলনার বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে রহমান ছাতা কোম্পানির বহুতল ভবনের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করে রাত 1:30টায় শামসুর রহমান রোডের 5তলা বিল্ডিংয়ের 3 তলায় আগুন দেখতে পায় এলাকাবাসী। তখন আশপাশের মানুষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরও 5টি ইউনিট আসে। পরে রাত 3:30টার দিকে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। চট্টগ্রামে আবারও বেড়েছে মরিচের দাম। কিছুদিন আগেও যেসব মরিচ পাওয়া যেত 40 থেকে 50 টাকায়, এখন সেই মরিচই বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। বাজারে সরবরাহ কম, দোকানগুলোতেও মিলছে অল্প পরিমাণে। দোকানিরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠে ফসল নষ্ট হওয়ায় এই মূল্য বৃদ্ধি। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে 160 টাকায়, এখন পাওয়া যাচ্ছে 150 থেকে 155 টাকায়। তবে সোনালী মুরগির দাম এখনও 320 থেকে 330 টাকার মধ্যেই। সবজির বাজারেও মিশ্র প্রতিক্রিয়া, কোথাও দাম বেড়েছে, কোথাও কম। মাছের বাজারেও বড় পরিবর্তন নেই। চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1200, রুই কাতলা 400 থেকে 480 এবং ইলিশ 1650 থেকে 2600 টাকায়। এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটিভির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মাইটিভির ফুলবাড়ি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টোর উদ্যোগে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী ও ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার শাহানুর আলম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী আক্তার ও থানা প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে হ্যাকার চক্রের 2 মূল হোতা। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। সাঘাটা সেনা ক্যাম্পের এক ক্যাপ্টেইনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের একজন মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় চলে এই অভিযানে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিম কার্ড ও প্রযুক্তি ডিভাইস সহ আটক করা হয় চক্রের 2 মূল সদস্যকে। গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান এবং আদম হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে এশিয়ান ডুপ্লেক্স, রিজন টাউন, বেস্টওয়ে প্রপার্টিজ, সিটিম্যান, পূর্বাচল ভ্যালি, ইস্ট উড সিটি ও অভিযান চালিয়ে সাইনবোর্ড, সাইট অফিস ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধ হাউজিং প্রকল্পে কর্মরত কর্মচারীদের আটক করা হয়েছে। এই সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি তসবির হোসেন, উপজেলা কমিশনার ভূমি তরিকুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ কৃষকের যে জমিগুলো রয়েছে, এই জমিগুলোতে বিভিন্ন নামে বেনামে হাউজিং কোম্পানি সাইনবোর্ড দিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে। অসংখ্য মানুষকে তারা প্রতারণা করছে, বিশেষ করে ডিজিটাল যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে প্রচারণার মাধ্যমে তারা প্রতারণা করছে এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জমিগুলো তারা জোর করে দখল করছিল।
কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয় দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গতকাল ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার SM মোস্তাইন হোসেন এই তথ্য জানান। এর আগে গত ২০ জুলাই তাকে গ্রেফতারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মহসিন মিয়া। গ্রেফতার মহসিন মিয়া শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকায় মৃত আয়েস আলীর ছেলে। বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে বারবার ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কারো গাফিলতি, প্রশিক্ষণের ঘাটতি না খামখেয়ালিপনা এ বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ এইভাবে না ঝরে। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি আন্ডার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি মন্তব্য করেন। সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ বেশ কয়েকজন নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মিলাদ। যারা চাঁদাবাজি করে তারা কখনো দলের লোক হতে পারে না। বিএনপিতে চাঁদাবাজির কোনো স্থান নেই। তারেক রহমান বলেছে, চাঁদাবাজদের প্রতিহত করার জন্য যা কিছু করার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। ধামরাইয়ের সুয়াপুর বাজারে গণসংযোগে গিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সভাপতি জিয়া পরিষদ ধামরাই থানা কোহিনুর আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণ করেন। বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এ কর্মসূচির নেতৃত্ব দেন। লিফলেট বিতরণকালে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন। এ সময় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির লক্ষ্য। এই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করতে চায়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সারা দেশে ধারাবাহিকভাবে এই প্রচার কার্যক্রম পরিচালনা করছে। আমাদের হৃদয়ের টুকরা, আমাদের আবেগের জায়গা, যিনি বিগত ১৫-১৬ বছর শুধু লন্ডন থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া তৃণমূলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছিল। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুরে বিএনপির সম্মেলন হয়েছে। গতকাল ধরমপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে দ্বিবার্ষিক সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহজাহান আলী, কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাব্লু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগের পদ্ধতিতে নির্বাচন করে এদেশকে ৫৪ বছর শাসনের নামে শোষণ করা হয়েছে। এই আগের দেশে পদ্ধতিতে আর কোনো নির্বাচন হবে না। এদেশে নতুন পদ্ধতি পিআর পদ্ধতি। এ জাতিকে বাঁচাতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করে দলমত নির্বিশেষে সকলে মিলে একটি জাতীয় ঐক্য তৈরি করতে পারলে এদেশে আর কোনো
ও RCI জাতির চির ধরতে পারবে না বলে বললেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়। বৃহস্পতিবার জেলার বাণিজ্যিক নগরীর চৌমোহনীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AKM রুহুল আমিন রুশদি। প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান। বাঞ্ছারামপুর সরকারি SM পাইলট উচ্চ বিদ্যালয়, দরিয়া দৌলত আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, সারাহাত আলী উচ্চ বিদ্যালয়, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, নেতৃত্বের গুণাবলী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান মিট দ্য স্টুডেন্টস। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মিট দ্য স্টুডেন্টস অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার সহ আরও অনেকে। পাবনার ঈশ্বরদীতে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম SEDP মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় SSC ও HSC সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 40 জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সাধারণ সম্পাদক মিনাল কান্তি দাস। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় 300 শিক্ষক অংশগ্রহণ করেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে দাউদকান্দি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী শিক্ষার্থীদের পাশাপাশি বৃত্তির পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে SR আদর্শ বিদ্যালয়, বয়েজার স্কুল অ্যান্ড কলেজ, স্টামফোর্ড স্কুল, আল মানার একাডেমি, মাইলস্টোন স্কুল, ABC স্কুল, হলি কেয়ার আইডিয়াল স্কুল সহ প্রায় 1.5 শতাধিক স্কুল অংশগ্রহণ করেন। ঢাকার পূর্ব পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত রুট পরিবর্তনের দাবিতে সাভারের বলিয়াপুরের প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বলিয়াপুর বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় অংশ নেয় স্থানীয়রা জানান, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দীর্ঘদিনের বসতভিটা ও জমি জমার উপর দিয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদের মুখে পড়বে বলে আশঙ্কা করছে তারা। প্রতিবাদ সভা থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
ঢাকা পূর্ব পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত রুট পরিবর্তনের দাবিতে সাভারের বলিয়ারপুরে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় অংশ নেয়া স্থানীয়রা জানান, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দীর্ঘদিনের বসতভিটা ও জমি জমার উপর দিয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। প্রতিবাদ সভা থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। পটুয়াখালী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহাদাত হোসেন মৃধার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব জিহাদুর রহমান। জেলা বিএনপি কার্যালয়ের জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন। কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা খন্দকার ওয়াহিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সকালে দুর্গাপুর গোরস্থান ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা খাটিয়া আচ্ছাদিত করে বিউগল বাজিয়ে কুমারখালী থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার। গার্ড অব অনার অনুষ্ঠানে কুমারখালী থানা পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ লাইন পুলিশ পরিদর্শক আবু বকর ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা খন্দকার ওয়াহিদুর রহমান পৌরসভার বাটিকামারা গ্রামের বাসিন্দা ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।